রাজ স্মার্ট টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি উপস্থাপন করতে চলেছি 2024 সালের যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন আমার সেই সমস্ত প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। আজকের আলোচ্য বিষয় 2024-এর ইতিহাস লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশান। যারা এইচএস ক্লাস 12-এ পড়াশোনা করছেন 2024 সালে পরীক্ষা দেবেন, ইতিহাস বিষয়ের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান 8/5-40, সেই 8 নম্বরের প্রশ্নগুলো কীগুলো করতে হবে শেষ মুহূর্তের জন্য আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি তুলে ধরছি আপনার সামনে। প্রথম তুলে ধরব অতীত স্মরণ থেকে লোককথা কাকে বলে, লোককথার বিভিন্ন বৈশিষ্ট্য সহ ইতিহাস চর্চায় লোককথার গুরুত্ব আলোচনা করো। ভালোভাবে করবে, ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নেক্সট বলবো স্মৃতি কথা ও মৌখিক ঐতিহ্য বলতে কী বোঝো, ইতিহাস চর্চার ক্ষেত্রে এই উপাদানগুলি গুরুত্ব কী। পাট প্রশ্ন ভাগ করা আছে। পরের প্রশ্ন তুলে ধরবো আধুনিক ইতিহাস লিখতে গেলে একজন ঐতিহাসিককে কিভাবে আধুনিক ইতিহাসের লিখন পদ্ধতি অনুসরণ করতে হয়। পরের প্রশ্ন তুলে ধরব জাদুঘর কাকে বলে, অতীত পুনর্নির্মাণে জাদুঘরের ভূমিকা বা বিভিন্ন ধরনের জাদুঘরের পরিচয় দাও। এটা প্রশ্নটা রিপিটেড প্রশ্ন, 2016 সালে পুনরায় এসেছে 19 সালে, তারপরে এসেছে 22 সালে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আপনি দিচ্ছেন 24 সালে, মনে রাখবেন। পরের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে তাহলে অতীত স্মরণ থেকে এই 4টি প্রশ্ন করতে বলবো। এই 4টি প্রশ্ন করলেই কিন্তু 100% প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এরপরে যে চ্যাপ্টার রয়েছে যেখানে ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রতিষ্ঠা। প্রথম যে প্রশ্নটি এখান থেকে করতে বলবো, সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো, সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি কী কী, 2016 সালে পড়েছিল। পরবর্তী যে প্রশ্নটি তুলে ধরবো উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিন তত্ত্ব আলোচনা করো। এই প্রশ্নটা রিপিটেড প্রশ্ন, 15 সালে, 17 সালে এবং 20 সালে পড়েছে। পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্নটি তুলে ধরবো যেটা 18 সালে পড়েছিল, ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। পরবর্তী প্রশ্নটি 19 সালে পড়েছে, উপনিবেশবাদ বলতে কী বোঝো, উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঊনবিংশ এবং বিংশ শতকের উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদের এই 4টি প্রশ্ন তুলে ধরতে বলবো। নেক্সট তুলে ধরবো পরবর্তী যে চ্যাপ্টার রয়েছে ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য। এখান থেকে আমি তুলে ধরবো আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে যে প্রশ্নগুলো, চলে আসুন। ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল বা ভারতের অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো। 18 সালে এবং 20 সালে প্রশ্ন রিপিট হয়েছে। পরবর্তী প্রশ্ন তুলে ধরব 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের পটভূমি আলোচনা করো, এর ফল কী হয়েছিল। পরবর্তী প্রশ্নটি তুলে ধরব ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন ভূমি রাজস্ব নীতির পরিচয় দাও, 2016 সালে পড়েছিল, এর ফল কী হয়েছিল। পরবর্তী প্রশ্ন ভারতে ইংরেজ কোম্পানির আমলাতন্ত্রের বিকাশ সম্পর্কে কী যেন আলোচনা করো। নেক্সট 5 নম্বর প্রশ্নটা তুলে ধরবো, দেখতেই পাচ্ছেন কতগুলো সালে রিপিট হয়েছে। ক্যান্টন বাণিজ্যের মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল, এই বাণিজ্যের অবসানের কারণ কী ছিল। 15, 17, 19, 22, বুঝতে পেরেছেন। 24 সালে আপনি দিতে চলেছেন। নেক্সট প্রশ্ন তুলে ধরবো ভারতের রেলপথ বিস্তারের উদ্দেশ্য কী ছিল, এর ফল কি হয়েছিল, 19 সালে পড়েছে। তো এইগুলো করতে বলবো। নেক্সট বলবো সাম্রাজ্যবাদী কর্তৃত্বের বিরুদ্ধে প্রতিক্রিয়া, যে চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে আপনাকে এই কয়েকটি প্রশ্ন করতে বলবো। তার প্রথম প্রশ্নটি হলো 19 শতকে ভারতে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভবের কারণ কি, ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে এদের অবদান কী ছিল। পরবর্তী প্রশ্নটি বলবো এই চ্যাপ্টার থেকে 19 শতকে বাংলার নবজাগরণের প্রকৃতি, বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা কী ছিল, 18 সালে পড়েছে প্রশ্নটা। পরের প্রশ্ন বলবো 17 সালের প্রশ্ন পড়েছিল ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও। পরবর্তী প্রশ্ন করতে বলবো চীনের চৌঠা মে বা মে 4th আন্দোলনের কারণ ও ফলাফল উল্লেখ করো। পঞ্চম প্রশ্নটি বলবো ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলার
সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের অবদান আলোচনা করো। এরপরে আমরা চলে যাব 6 নম্বর প্রশ্নে। বাংলার সমাজ সংস্কার আন্দোলনে দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, শিবনাথ শাস্ত্রীর ভূমিকা আলোচনা করো। এরপরে পরবর্তী 7 নম্বর প্রশ্নটি দেখে নেব। ব্রিটিশ শাসনে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও, যেটা 20 সালে পড়েছে। এর পরবর্তী যে অধ্যায় বা চ্যাপ্টারটি রয়েছে ঔপনিবেশিক ভারতের শাসন, যা প্রথম প্রশ্নটা আমি তুলে ধরবো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। মলে মিন্টো 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের বিভিন্ন দিক ও বৈশিষ্ট্য সহ সমালোচনা করো। পরবর্তী ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি তুলে ধরবো, যেটি 2016 সালে পড়েছিল, এখনও পর্যন্ত রিপিট হয়নি, আপনার বলে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষিত কী ছিল? এই ঘটনার ফল কী হয়েছিল? অথবা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, এই ঘটনার প্রতিক্রিয়া কী হয়েছিল? পরবর্তী প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলার 1929 খ্রিস্টাব্দ প্রেক্ষাপট আলোচনা করো। এই মামলার পরিণতি কী হয়েছিল? পরবর্তী প্রশ্ন 4 নম্বর, লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো। এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী যে অধ্যায়টি বা চ্যাপ্টারটি রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ, যেখান থেকে আপনাকে এবছরের জন্য প্রশ্ন করতেই হবে। কোন পরিস্থিতিতে কেন ক্রিপস মিশন গঠিত হয় এবং এতে কি বলা হয়? এই প্রস্তাব ভারতীয়রা কেন প্রত্যাখ্যান করে বা ক্রিপস মিশনের ব্যর্থতার কারণ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন তুলে ধরব, ভারতের গণপরিষদ গঠনের প্রেক্ষাপট আলোচনা করো। ভারতের গণপরিষদের প্রকৃতি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এরপরে আমরা পরবর্তী 4 নম্বর প্রশ্নে প্রবেশ করব। ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলন 42-এর বিপ্লব সম্পর্কে যা জানো লেখো, যেটা 20 সালে পড়েছে। পরবর্তী 5 নম্বর প্রশ্নটা দেখে নেব। ওয়াভেল পরিকল্পনায় কি বলা হয়? এই পরিকল্পনার পরিণতি কী ছিল? তাহলে এই 5টা প্রশ্নই করতে বলবো। পরের যে অধ্যায় বা চ্যাপ্টার রয়েছে ঠান্ডা লড়াইয়ের যুদ্ধ, এই ঠান্ডা লড়াইয়ের যুদ্ধ আপনাকে করতে হবে। এখান থেকে আপনাকে যে প্রশ্নগুলো তুলে ধরবো, টুরম্যান ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে কী জানো? 19 সালে পড়েছে। তারপর এটা 16 সালে পড়েছে। ঠান্ডা লড়াই বলতে কী বোঝো? ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। পরবর্তী ঠান্ডা লড়াইয়ের কারণ ও ফলাফল আলোচনা করো। পরবর্তী কিউবা সংকটের কারণ ও ফলাফল উল্লেখ করো। পঞ্চম প্রশ্ন, বার্লিন সংকট কিভাবে হয়? এই সংকটের গুরুত্ব কী? পরবর্তী প্রশ্ন, গণপ্রজাতন্ত্রী চীনের উদ্ভব কিভাবে সৃষ্টি হয়? বিশ্ব রাজনীতিতে এর প্রভাব কী পড়েছিল? কোরিয়া সংকট কি? এই সংকটের ফলাফল ও গুরুত্ব লেখো। পরবর্তী প্রশ্ন, জোট নিরপেক্ষ নীতি কি? এই নীতির প্রবক্তাকে? জোট নিরপেক্ষ নীতি গ্রহণের পশ্চাতে বিভিন্ন কারণগুলি লেখো। পরবর্তী যে চ্যাপ্টার বা অধ্যায়টি রয়েছে উপনিবেশীকরণ, এখান থেকে যে প্রশ্নগুলি আপনাকে করতে বলবো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষার জন্য আপনাকে করতেই হবে। উপনিবেশীকরণ বলতে কী বোঝো? এর কারণ ও ফলাফল উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন দেখে নেব, আলজেরিয়া কিভাবে স্বাধীন হয় তা সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, সার্ক কিভাবে গঠিত হয়েছিল? সার্কের উদ্দেশ্যগুলি কী ছিল? 16 সালে পড়েছে। পরের প্রশ্ন 20 সালের প্রশ্ন, সার্কের উদ্ভবের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো, এর উদ্দেশ্য কী ছিল? তো প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আপনাদের উদ্দেশ্যে আজকের মতো এই কয়েকটি প্রশ্ন নিয়ে আপনার সামনে উপস্থাপন করেছি। প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তুলে ধরেছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এই ছিল আজকের আপডেট ভিডিও। যদি এই আপডেট ভিডিওটি এতটুকু উপকার এসে থাকে, প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটা লাইক পরবর্তী এরকম আপডেট ভিডিও তৈরি করতে আমাকে অনেক অনেক উৎসাহ দেবে। সর্বোপরি যদি আপনি এখন আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে উঠুন। থ্যাংক ইউ।